কোন রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব। সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ দেয় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। গল্পের নায়ক জিয়ন জাংকুক এবং গল্পের নায়িকা কিম তেহাং। তে আর জাংকুক একে অপরের কাজিন, মামাতো ফুফাতো ভাই বোন। তারা পাশাপাশি ফ্ল্যাটেই থাকে। এর আপন বড় ভাই সুগা এবং ভাবি জিমিন। গল্পের সূত্রানুসারে জাংকুক এবং সুগা কাজিন হলেও তারা একে অপরের বিশ্বস্ত ভালো বন্ধুও। জাংকুক বসে চিঠি লিখছে আর তার পাশে বসে আছে তে। যাহা আবেগ তাহা ঘড়ির কাঁটার মতোই পরিবর্তন হয়, আর যাহা পরিবর্তন হয় তাহা কখনোই প্রেম নয়। সময় শুধুই বছর ফুরায়, স্মৃতির খাতায় কথা জমায়, তবে দূরত্ব বাড়ায় না। প্রতিবারের মতো এবারও আমি তোমার চিঠির অপেক্ষায় থাকব। সময় এবং সুযোগ যদি কিঞ্চিত পরিমাণেও হয় তাহলে উত্তর পাঠিয়ে দিও। আমি রাতের আধারে গোপনে তা পাঠ করিব। ইতি, উত্তরের অপেক্ষা। এই নেতে তোর চিঠি। ধন্যবাদ ভাইয়া, তুমি কত সুন্দর করে চিঠি লেখো। আমি তো এর অর্ধেকও পারতাম না। বিষয়টা এমন নাতে, আসলে তোর অনুভব করার ক্ষমতাটা সুন্দর, এর জন্যই তোর এত ভালো লাগে। আচ্ছা তে, একটা কথা বলবি? এই যে 3 বছর ধরে চিঠি পাঠিয়ে যাচ্ছিস, মাঝে মাঝে দু একটা উত্তর ছাড়া আর কি কিছু পেয়েছিস? না ভাইয়া। তাহলে তাহলে বলতে কি কিছু হয় ভাইয়া? প্রেম তো শুধু প্রেমই হয়। কিন্তু তে, এবারের লেখাগুলো একটু বেশি ভারী হয়ে গেল না? হয়তোবা। আচ্ছা ভাইয়া, একটা কথা বলো তো, এত সুন্দর চিঠি তুমি কোথায় থেকে লেখা শিখেছো? যখন বয়স আমার মাত্র 19, তখন সবে মাত্র বিপজ্জনক সুলতে পা দেওয়া এক দুষ্টু মেয়ের মিষ্টি হাসিতে প্রেমে পড়েছিলাম। তারপর থেকেই নিজেকে কবি হিসেবে আবিষ্কার করেছি। ই বাবা, এত কাহিনী! কই ভাইয়া, আগে তো কখনোই ব্যাখ্যা দাওনি। দিতে ইচ্ছে করেনি বলে দেইনি। উফ জাংকুক ভাইয়া, তুমিও না। আমি এক মিষ্টি হাসির প্রেমে পাগল। বাহ, ভালো লাগলো। আচ্ছা ভাইয়া, আমি এখন যাই কেমন? সন্ধ্যায় তোমার পছন্দের নাড়ু নিয়ে আসবো। আম্মা বানিয়েছে, খাবে তো? খাবো। ঠিক আছে, তখন কিন্তু তোমার পুরো গল্পটা শুনবো। শোনাবে তো আমায়? হ্যাঁ অবশ্যই, তুই যদি শুনতে চাস অবশ্যই শোনাবো দে। আর চিঠিটা পোস্ট করে দিস, না হলে উত্তর আসতে দেরি হলে তুই আবারও কান্না করে আমার কাঁধের শার্টটা ভিজিয়ে ফেলবি। মনে থাকবে। আর শুনতে তোর ভাইকে বলিস বিকেলে পাড়ার মোড়ে চায়ের দোকানে আসতে। তোমার বন্ধু তুমি বলো না ভাইয়া, আমি বললে সে কি আর শুনবে আমার কথা? হ্যাঁ, তুই বললেই শুনবে তে। জিমিনা রান্নাঘরে রান্না করছে। এমন সময় সুগা এসে জিমিনাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হানি, কি করছো তুমি? গান গাচ্ছি, ধেই ধেই করে, থই থই করে, লাফিয়ে লাফিয়ে নাচছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, চোখে অন্ধ হয়ে গেছে? দেখো দেখো, আমি থই থই করে নাচছি। কেমন লাগছে বলো? নাচটা ভালো লাগছে তো? আরে আরে, কি হয়েছে তোমার সোনা? এভাবে রেগে আছো কেন বলো তো? রেগে থাকবো না তো আর কি করে থাকবো সুগা? সেই তোমায় কখন বলেছি যে ছাদে আমি কাপড় শুকাতে দিয়েছি, কাপড়গুলো একটু উঠিয়ে নিয়ে এসো। দেখেছো আকাশে কত মেঘ লেগেছে? কখন যায়নি বৃষ্টি নেমে আসে। কাপড়গুলো ভিজে গেলে না, তখন তোমার মজা দেখাবো। এখন কিচ্ছু বলবো না। আইস, একদম ভুলে গেছি জান। আই এম সো সরি। আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে উঠিয়ে নিয়ে আসছি। তুমি তাও রাগ করো না সোনা। এই বলে সুগা জিমিনার কপালে ছোট্ট করে একটা চুমু খায়। জিমিনা একটু মুচকি হাসি দিয়ে আবারও রান্নার কাজে মনোযোগ দেয়। সুগা রান্নাঘর থেকে বের হতেই, ভাইয়া শোনো, জাংকুক ভাইয়া তোমাকে বিকেলবেলা পাড়ার মোড়ে চায়ের দোকানে ডেকেছে। কি? জাংকুক ডেকেছে? আজকে কি বারতে? জাংকুক কি বাসায় আছে? হ্যাঁ ভাইয়া, আজকে জাংকুক ভাইয়া বাসাতেই আছে। আর আজকে শুক্রবার, তুমি তো দেখছি কিছুই মনে রাখতে পারছো না। এভাবে হলে হবে বলো তো ভাইয়া? হয়েছে, তোরা তো পাকনামি করতে হবে না আমার বিষয়ে। জাংকুকের সঙ্গে তোর দেখা হয়েছে? হ্যাঁ ভাইয়া, হয়েছে। আর জাংকুক ভাইয়া আজকে আমার চিঠি লিখে দিয়েছে। বাহ, তো তোকে কিছু বলেনি? না, আমায় আর কি বলবে। আচ্ছা ভাইয়া শোনো, এই চিঠিটা তুমি পোস্ট অফিসে দিয়ে আসবে কেমন? যে হপের নামে। তুই জাংকুককে গিয়ে বল, আমার দ্বারাই হবে না এসব। বলেছিলাম তো জাংকুক ভাইয়াকে, তবে ভাইয়া নাকি আজকে জরুরি কাজ আছে, এজন্য পারবে না। তুমি একটু দিয়ে এসো প্লিজ।
বাহিরে ঝুম বৃষ্টি, বৃষ্টির শব্দে চারিপাশে এক অভিনব অভিযোগের নিশান। কিরে দোস্ত, তোর কি হৃদয় বলতে কিছুই নেই? কেন বলতো? কেন আবার কি করে পারছিস তুই বলতো জাঙ্কুক, নিজের ভালোবাসার মানুষকে তার প্রেমিকের জন্য প্রেমপত্র লিখে দিতে? ব্যান্ডেজ মোড়ানো হাতে তার ভীষণ ব্যথা, আর হৃদয়ে প্রেমের অপেক্ষা। তাই বলে তুই তাকে চিঠি লিখে দিবি? তোকে নিয়ে আমি আর পারি না জাঙ্কুক। তার চোখের অভিমানী বাইনারা যে আমার বুকে পাথর চাপা দিয়ে লিখতে বাধ্য করে সুগা। এসব করে কি আর হবে বলতো জাঙ্কুক? আমার বোনটা যখন সব সত্যিটা জানতে পারবে তখন কতটা কষ্ট পাবে একটু ভেবে দেখেছিস? ভেবেছি, তবে আমার করার কিছুই নেই। ডাক্তার বলেছে তার স্মৃতি ফেরার সম্ভাবনা 100%, 30 ভাগ। আর যদি জোরপূর্বক কিছু মনে করাতে যাই আমরা, তাহলে হয়তোবা। থেমে যা জাঙ্কুক, আর বলিস না। এর পরিণতি আমরা কেউই সহ্য করতে পারবো না। কিন্তু আমিও যে আর পারছি না নিজের বোনকে মিথ্যের পেছনে দৌড়াতে দেখতে। কি করে বলবো বলতো? তার বাস্তবটা যে শুধুই কাল্পনিক। আর বলিস না সুগা, থেমে যা। বৃষ্টিরও যে অনুভবের ক্ষমতা আছে, যদি তার কাছে খবর পৌঁছে দেয়। কিন্তু জাঙ্কুক, এই চিঠিটার কি হবে? তে তো উত্তরের অপেক্ষায় থাকবে। কি আর হবে? 3 বছর যেমনটা হয়ে আসছে তেমনই হবে। এর কাল্পনিক প্রেমিক পুরুষ তাকে চিঠির উত্তর দেবে। সন্ধ্যা হতেই তে হাতে নাড়ু ভর্তি টিফিন বক্স নিয়ে জাঙ্কুকদের বাসায় হাজির হয়। ভাইয়া, আসবো? আইতে, এখন কি আবার চিঠি লিখে দিতে হবে? তোর প্রেমিক মহাশয়ের কি উত্তর আসেনি? কি যে বলো না তুমি ভাইয়া, আজকেই তো বিকেলে পাঠালাম, আর উত্তরের আশা তো 2 দিন পর থেকে, তার উপর আবার অনিশ্চিত। তাহলে এই ভর সন্ধ্যা কেন? তুমি দেখছি সবকিছু ভুলে যাও ভাইয়া। বলেছিলাম না যে মা নাড়ু বানিয়েছে তোমার জন্য নিয়ে আসবো? আর আমি কি, যদি ভুলে যেতে পারতাম তাহলে কত ভালো হতো, তাই না তে? তের কথা বলার মাঝখানেই জাঙ্কুক কথাটি হুট করে বলে ফেললো। তের দিকে তাকিয়ে কথাটি বলার সময় নিজের চোখে শীতল কিছু অনুভব হয়। পরক্ষণে জাঙ্কুকের বুঝতে বাকি থাকে না যে হৃদয়ের ব্যথাগুলো তার চোখের পানি হয়ে ধরা দিতে চাইছে। চেয়ারে বসে থাকা জাঙ্কুক উল্টে পাশে ফিরে চোখে নোনা জল আলার করে বলে, নাড়ুটা বুঝি চিঠি লেখার উপহার? দেখো ভাইয়া, তোমার খেতে ইচ্ছে না করলে খাবে না, এভাবে খোঁচা দিয়ে কথা বলছো কেন? ধুর, থাকবোই না এখানে। কথাটি বলে তে রুম থেকে বের হতে যায়। এমন সময় জাঙ্কুক বলে ওঠে, কি রে তে, শুনবি না আমার কবি হবার রহস্য? বাহ, মনে আছে তাহলে তোমার? বললাম তো, ইচ্ছে থাকলেও সবকিছু ভুলে যাওয়া যায় না তে। তে এবার মুচকি একটা হাসি দিয়ে জাঙ্কুকের পাশের চেয়ারে এসে বসে পড়ে আর বলে, নাও ভাইয়া, এবার তুমি শুরু করো। জাঙ্কুক কিছুক্ষণ পাগলের মতো হেসে বলা শুরু করে, 19 বছর বয়সে এক মায়াবতীর মায়ায় আটকে জীবনটা রঙিন করতে ব্যস্ত হয়ে যাওয়া আমি রোজ তাকে দূর থেকে ভালোবাসতাম। বিশ্বাস করতাম যে ভালোবাসা দূর থেকে সুন্দর, কাছে এলে যদি অদৃশ্য হয়ে যায়। তার সকল আবদার পূরণ করাই ছিল আমার সে সময় জীবনের মূল উদ্দেশ্য। রোজ তার জন্য রজনীগন্ধা আর সাদা গোলাপ কিনে নিজের মনে তৃষ্ণা মেটাতাম। রোজ তার সঙ্গে স্কুলে যেতাম, আর স্কুল শেষে তার প্রিয় ফুটবল খেলতাম। জীবনটা এত রঙিন ছিল যে মাঝে মাঝে মনে হতো যদি কোনো ছবি আঁকার শিল্পীকে রং ধার দেওয়া যেত তাহলে হয়তো আমি দিয়ে দিতাম। বাহ, অনেক সুন্দর কাহিনী তো। তারপরের কাহিনীটা একটু অন্যরকম তে। এত সব রঙিন কল্পনায় এক অজানা ব্যক্তির আগমন। তারপর সেই রঙিন দুনিয়ায় নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে আবিষ্কার করলাম। জানিস তে, সেদিন নিজেকে তৃতীয় ব্যক্তি হিসেবে আবিষ্কার করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমার বুকের বাঁ পাশে বেঁচে থাকার একমাত্র যন্ত্র হৃদস্পন্দনটা হয়তোবা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। কোথায় যেন নিজেকে মৃত ঘোষণা করার প্রতিযোগিতা। কথা বলার মাঝখানে জাঙ্কুক থেমে যায়। নিজের চোখ থেকে অঝরে গড়িয়ে পড়া পানিটা ডান হাতের তালু দিয়ে মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করেছে। ঠিক তখনই তে বলে ওঠে, ভাইয়া কেঁদো না প্লিজ, তারপরের কাহিনীটা বলো না, আমি অনেক এক্সাইটেড। আমাদের কলেজে ভর্তি হওয়া নতুন একটি ছেলে আমার আগেই আমার প্রিয় মানুষটির মন দলিল করে নিয়েছিল তে। প্রথম দিকে অসহনীয় যন্ত্রণা হলেও সময়ের স্রোতে আমি আবারও তালে তাল হারিয়েছিলাম। আর এবার আমার দূরের ভালোবাসাকে কখনো নিজের করে পাবো না জেনেও তাকে দ্বিগুণ ভালোবাসতে শুরু করলাম। জানিস তে, মায়াবতীকে তার প্রিয় মানুষের জন্য হাসতে দেখেও ভালো লাগতো, তবে এক কিঞ্চিত পরিমাণে সুখ কপালে সইল না আর। ইমা, কেন ভাইয়া?
কয়েক বছর পরে চাকরিতে ব্যস্ত হয়ে পড়া আমার নিকট একদিন গোটা গোটা অক্ষরে হাজারো বানান ভুলে একটি চিঠি আসলো। প্রিয় জাঙ্কুক ভাইয়া, আশা করি চিনতে পেরেছ। সেই কবে চাকরির অজুহাতে বাড়ি থেকে গিয়েছ। হয়তো তোমার মনেই নেই, তবে আমি কিন্তু ভুলিনি। বাড়ি এবং আমাদের মায়া ত্যাগ করেছ আজকে 8 মাস 2 দিন। তোমার মা রোজ কান্না করে আমার মায়ের কাছে। যাই হোক, আসল কথায় আসি। যদিও কল করে বলতেই পারতাম, তবে তোমার মতো ব্যস্ত মানুষের সিরিয়াল পাওয়া যে সম্ভব না তা আমি জানি। আচ্ছা, এখন বলি চিঠির মূল কারণটা কি। চিঠির মূল কারণ আমার ভালোবাসা। জানি তোমার মনে এখন হাজারো প্রশ্ন জেগে উঠবে যে কে সে, আর আমার উত্তর হলো তোমার পরিচিত বন্ধু জেহব। হ্যাঁ ভাইয়া, জেহবকে আমি অনেক ভালোবাসি। তোমার বন্ধুই আমার এলোমেলো মনটাকে গুছিয়ে দিতে সক্ষম হয়েছিল সেই কলেজ জীবনে। তিনি এখন প্রবাসে যেতে চায় চাকরির খোঁজে। জানি তোমার সঙ্গে তার যোগাযোগ আছে, তবু আমি পুনরায় তোমাকে বললাম, কারণ আমি তাকে বিদায় দেওয়ার জন্য এয়ারপোর্টে যেতে চাই। তবে ঝামেলা একটাই ভাইয়া, ভালোবাসাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়ে আমি কেউ সামলানোর জন্য তো পাশে কাউকে চাই। এখন জানি তোমার মনে হয়তো এটাও প্রশ্ন জাগবে যে বড় ভাই থাকতে আমি তোমায় কেন বলছি। আর আমার উত্তরটা হলো যে আমার বড় ভাই এবং তোমার গুণধর অন্যতম বন্ধু সে নাকি এয়ারপোর্টে যেতে পারবে না। তার ভাষ্য মতে তিনি তার প্রিয় বন্ধুকে বিদায় দিতে পারবেন না। হয়তো ভাইয়ার মতো তোমারও উত্তর একই হবে। তবে আমি চাই যে তুমি ওই সময়টাই আমার পাশে থাকো। আমি জানি তোমার মতো কেউ আমাকে সামলাতে পারবে না। উফ, এখন তো আমার মেয়েটার উপরে ভীষণ রাগ হচ্ছে। ও তোমাকে এতটা কষ্ট দিয়েছে। রাগ করছিস কেন? তার তো কোনো দোষ নেই রে। সেও তো একজনকে সত্যিকারেরই ভালোবেসেছিল। বুঝতে পেরেছি। তা বলো, চিঠির উত্তরে তুমি কি দিলে? উত্তর দেইনি, বাট পরের দিনই বন্ধুকে বিদায় দিতে আর মায়াবতীর কান্নার সঙ্গী হতে সোজা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। উফ জাঙ্কুক ভাইয়া, তুমিও না পারো বটে। নিজের ভালোবাসাকে বন্ধুর জন্য ত্যাগ করলে, আবার সেই মায়াবতীর সঙ্গ দিতে তারটাকে ছাড়াও দিলে। কি করবতে, ভালোবাসা যে এমনই হয়। ধুর বাবা, ভালো লাগছে না আমার, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। আচ্ছা বলো তো তারপরে কি হয়েছিল? তারপর আর কি, আমি এয়ারপোর্টে পৌঁছে তাদের জন্য অপেক্ষা করেছি। কিছুক্ষণ পরে দেখতে পেলাম দূর থেকে 2 জন পরিচিত মুখ হেসে আমার দিকে এগিয়ে আসছে। আমিও হেসে তাদের দিকে ইশারায় কাছে ডাকলাম। দীর্ঘ 8 মাস পরে নিজের প্রাণপ্রিয় বন্ধু আর মায়াবতীকে দেখে অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। কিন্তু জানিস রে, এই শান্তি যে আমার বেশি সময় স্থায়ী হতে পারলো না। কিন্তু কেন ভাইয়া? ওই যে কাল বিশাল এয়ারপোর্ট আছে না, ওই এয়ারপোর্টের সামনে বিশাল হাইওয়েতে তীব্র গতিতে আসা একটি বাস মুহূর্তে সব থামিয়ে দিয়েছিল তে। আমার শীতল চোখ দুটি আগ্নেয়গিরির মতো গরম আর উদ্বেগ করে আমার প্রিয় বন্ধু আর মায়াবতী রাস্তায় লুটিয়ে পড়েছিল। জানিস রে, এত মানুষের ভিড়ে আমার পা দুটো যেন জায়গাতে স্থির। তবে কয়েক মিনিট পরে আমিও মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করেছিলাম। কথাগুলো বলা শেষ করতেই জাঙ্কুকের চোখে টলমল করেছে পানি। পাশ ফিরেই জাঙ্কুক দেখলো তেও কাঁদছে। তের চোখে যেন নদীরা বাঁধ ভেঙে ফেলেছে। এই তে, তুই কান্না করছিস কেন? তোমার জন্য খুব কষ্ট হচ্ছে জাঙ্কুক ভাইয়া। আমার কষ্টটা এখানে মূল আকর্ষণ নয় বোকা। আমার মায়াবতীর আহাজারিটা হলো আমার জীবনের মূল হৃদয় কাঁপানো অধ্যায়। কেন ভাইয়া, তারা কি আর? নানাতে চুপ কর, এরকম কথা বলতে নেই। এমন কথা আর কখনো বলবি না। আচ্ছা তুমি তারপরে বলো ভাইয়া, তারপরে কি হয়েছিল? ওই তো হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা আমার কাছে জানতে চাইলাম মায়াবতীর কথা। দেখতে চাইলাম আমার মায়াবতীকে। আমাকে একটি হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো মায়াবতীর কেবিনে। কেবিনে ঢুকতেই ডাক্তার বলল মায়াবতীর অবস্থা খুব খারাপ, এখনো জ্ঞান ফিরেনি। তারপর যখন আমি আমার বন্ধুর কথা জানতে চাইলাম, ডাক্তার বলল সে নাকি আমাদের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছে। বিশ্বাস করতে সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, খুব অসহায় লাগছিল নিজেকে। আমার বন্ধুকে হারিয়ে ফেলে নিজেকে শান্তই করতে পারছিলাম না, যার জন্য আমি আমার মায়াবতীকে দূর থেকে ভালোবাসতেও রাজি হয়ে গেছিলাম। সেই কিনা শেষ পর্যন্ত। জানিস রে, বন্ধুর চিরবিদায় দেওয়ার 2 দিন পরে মায়াবতীর জ্ঞান ফিরল। তারপর জানতে পারলাম যে গত 2 দিন আগে ঘটে যাওয়া সকল ঘটনা আমার মায়াবতী ভুলে গিয়েছে। শুধু গত 2 দিনের নয়, কিছু টুকরো স্মৃতি ছাড়া সে সকল স্মৃতি ভুলে গেছে।
এমন কেন হয়েছিল ভাইয়া? ইস, আমার তো ইচ্ছে করেছে ভাগ্যটা পরিবর্তন করে দিতে। যদি পারতাম তাহলে তোমার মায়াবতীকে তোমার কাছে ফিরিয়ে দিতাম। ধুর বোকা, কি বলিস এসব? মায়াবতী তো তার প্রেমিককে ভালোবাসতো। আচ্ছা ভাইয়া, তোমার মায়াবতী কি তার প্রেমিকের কথাও ভুলে গেছে? না তে, আমার মায়াবতী তার প্রেমিকের কথা একটুও ভোলেনি, এখনো মনে রেখেছে। আর সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, কখনো মন থেকে মুছে যায় না। স্মৃতি থেকে মুছে গেলেও মনে রয়েই যাইতে। আমি যেমন আমার মায়াবতীকে সত্যিকারের ভালোবেসে এখনো মনে রেখেছি, ঠিক তেমনই আমার মায়াবতীও তার প্রেমিককে সত্যিকারের ভালোবেসে এখনো তাকে মনে রেখেছে। আর তার জন্য তাকে ভালোবেসে এখনো চিঠি লেখে। কেন ভাইয়া, মায়াবতী কি জানে না যে তার ভালোবাসা চিরবিদায় নিয়েছে? না তে, আমার মায়াবতী জানে না, আর আমার মায়াবতীকে জানতেও দেব না এই যন্ত্রণা যে তার নিকট অশনি হতে। তাই বলে তুমি এভাবে। এই সম্পূর্ণ কথাটি শেষ করার পূর্বেই সুগা পেছন থেকে বলে ওঠে, এ তোর চিঠি এসেছে। কি বলছো কি তুমি ভাইয়া? চিঠি? তাও আবার এত তাড়াতাড়ি? দেখো না জাঙ্কুক ভাইয়া, যে হোক কি এত তাড়াতাড়ি চিঠি পাঠাবে আমায় বলো? হ্যাঁ দে, হয়তো বা গতবার যে চিঠি পাঠিয়েছিলি সেই চিঠির উত্তর হয়তো জেহব পাঠিয়েছে। জাঙ্কুকের মুখে জেহবের চিঠির কথা শুনে এ দৌড়ে রুম থেকে বের হতে যায়। এমন সময় জাঙ্কুক বলে ওঠে, এ ওয়াই শি নেভার নোজ মাই লাভ। কেন বুঝতো না আমার ভালোবাসা বলতো? আমার ভালোবাসা কি একটুও সে বোঝে না? জাঙ্কুকের এমন কথায় দরজার সামনে থেমে যায় তে। তারপর পেছন ফিরে জাঙ্কুকের লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, হয়তো তোমার ভালোবাসা অনুভব করার পূর্বেই মায়াবতী তার অগোছালো মনের রঙিন ফুলের সুবাসের সন্ধান পেয়ে গিয়েছিল। কথাটা বলে তে রুম থেকে চলে যায়। তে চলে যেতে সুগা বলে ওঠে, আমার বোনটা কত বোকা তাই না জাঙ্কুক? নিজের জীবনের অধ্যায় তার সামনে তুলে ধরলি, তাও সে বুঝতে পারল না। জাঙ্কুক কিছু না বলে উঠে এসে আলমারির সামনে দাঁড়ায়। তারপর আলমারি থেকে একটা ছবি বের করে আবারও চেয়ারে এসে বসে পড়ে। টেবিলের উপরে ছবিটা রেখে ডান হাত দিয়ে ছবিটার মধ্যে হাত বুলাতে বুলাতে বলে ওঠে, যে হোক, কেন চলে গেলি তুই? আমার যে আর এত দায়িত্ব সহ্য হচ্ছে না, দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছি। জাঙ্কুকের কাঁধে এসে সুগা হাত রাখে, জাঙ্কুকে শান্ত করার চেষ্টা করে। আজ 3টা বছর ধরে তোর হয়ে রোজ আমি চিঠি পাঠিয়ে যাচ্ছি তোর কাছে যে হোক। আমি তো চাইনি তোর ভালোবাসায় ভাগ বসাতে। আমি তো এটাও চাইনি কখনো যে আমার না হয়ে যাওয়া ভালোবাসা নতুন করে মায়াবতীকে বোঝাতে। তাহলে কেন এই দায়িত্ব আমাকে দিয়ে গেলি বলতো? কেন আমার এই দায়িত্বটা আমার কাঁধে এসে পড়লো? জানিস সুগা, বেশ কিছুদিন ধরে নিজেকে অপরাধী মনে হচ্ছে। কোথাও আমি ঠকাচ্ছি না তো আমার মায়াবতীকে? তুই, আমি, আমরা সবাই যে নিরুপায় জাঙ্কুক। জাঙ্কুক কিছু না বলে টেবিলের উপরে রাখা ছবিটা বুকে জড়িয়ে জাঙ্কুক অঝরে কান্না করে বলে ওঠে, এই দায়িত্বর অজুহাতে যে আমি দিন দিন আরো মায়াবতীর মায়ায় আটকে পড়ছি যে হোক। পরবারে দেখা হলে কি তুই আমায় ক্ষমা করবি বন্ধু? ঠিক তখনই রৌদ্রের ঝলমল আকাশে একদমকা বাতাস বইতে শুরু করে। জানালা দিয়ে আকাশের দিকে সুগা তাকিয়ে থেকে বলে, হাহাকার গরমে এই শান্তিময় তৃপ্তির বাতাস হয়তোবা জিমিনের হাস্যচোখ উত্তরের সংকেত। বাড়িতে দৌড়ে এসে নিজের ঘরের দরজা আটকে দেয় তে। টেবিলের উপরে রাখা হলুদ খামের একটি চিঠি হাতে তুলে নিল। খাম থেকে চিঠি খোলার আগেই তের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। সাথে হয়তো তার অভিমানী হৃদয়টাও এই খুশিতে নেচে উঠেছে। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব? সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না? তবু সুযোগ দেয় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে